হ্যালো এভরিওয়ান, আজ আমি নিয়ে এসেছি ক্লাস 7-এর লেসন 7 ইউনিট 1 এবং মুগলি অ্যামং দ্য ওলভস এই যে গল্পটি এটি লেখক হলেন রুডইয়ার্ড কিপলিং। ওকে, এবং এটার মানে হলো উলস মানে তোমরা জানো নেকড়ে, অ্যামং দ্য উলস মানে হচ্ছে নেকড়েদের মধ্যে মুগলি হচ্ছে একজনের নাম, একটা মানুষের নাম, অর্থাৎ নেকড়েদের মধ্যে মুগলি। আজকে আমরা গল্পটা পড়তে চলেছি এবং এটার সম্পর্কে একটা জিনিস তোমাদের জানিয়ে নিই তথ্য, সেটা হলো মুগলি অ্যামং দ্য ওলভস ইজ অ্যাব্রিজড ফ্রম আ চ্যাপ্টার অফ দ্য জাঙ্গল বুক। অর্থাৎ দ্য জাঙ্গল বুক বলে একটা বই আছে, যার একটা চ্যাপ্টার বা যার থেকে একটা এক্সট্রাক্ট রয়েছে, সেটা হচ্ছে মুগলি অ্যামং দ্য ওলভস, যেটা আজকে আমাদের পাঠ্য। ঠিক আছে, এটা নেওয়া হয়েছে দ্য জাঙ্গল বুক থেকে। চলো এবার সরাসরি আমরা ইউনিট 1-এ চলে যাই, কি রয়েছে দেখি। প্রথমত বলছে ইট ওয়াজ 7 o'clock, অর্থাৎ এটি ছিল সন্ধ্যা না, এটি ছিল 7টা। অফ আ ভেরি ওয়ার্ম ইভিনিং, অর্থাৎ সন্ধ্যা, একটা উষ্ণ সন্ধ্যা। ইন দ্য সিওনি হিলস, সিওনি পাহাড়। ঠিক আছে, তাহলে এটার মানে দাঁড়াচ্ছে যে সিওনি পাহাড়ের খুবই উষ্ণ একটা সময়, তখন সময়টা ছিল সন্ধ্যা 7টা। ঠিক আছে, ফাদার ওলফ অর্থাৎ যে বাবা নেকড়ে woke আপ জেগে উঠেছিল ফ্রম হিজ ডেজ রেস্ট, অর্থাৎ দিনের যে বিশ্রাম বা দিনের যে দিনের ঘুম থেকে তিনি জেগে উঠেছিলেন। এখানে ডেজ রেস্ট সম্পর্কে একটুখানি বলি। নেকড়েরা সাধারণত রাত্রে তাদের শিকারগুলো রাত্রের দিকেই করে, দিনের বেলা তারা শিকার ধরে না, এজন্য তারা দিনের বেলা বিশ্রাম নেয়, স্বাভাবিক এটা। সেই জন্যই বলেছে যে ডেজ রেস্ট, অর্থাৎ দিনের বেলা সে রেস্ট করছিল। হি স্ক্র্যাচড হিমসেলফ, অর্থাৎ সে নিজেকে কি করছিল, স্ক্র্যাচড মানে হচ্ছে আঁচড়ানো, কিন্তু এখানে হবে খোঁচানো, অর্থাৎ সে নিজেকে খোঁচাচ্ছিল। ইয়ন্ড মানে হচ্ছে হাই তুলছিল, অ্যান্ড স্প্রেড আউট মানে হচ্ছে ছড়িয়ে দিচ্ছিল হিজ পজ, অর্থাৎ তার থাবাগুলো, ওয়ান আফটার দ্য আদার টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস, অর্থাৎ তার একটা থাবার ওপর আর একটা থাবা বা একসঙ্গে সমস্ত থাবাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিল। কিসের জন্য? যাতে করে তার যে ঘুম থেকে ওঠার পর মানুষের যে একটা একটু এভাব থাকে না, ঘুম ভাব থাকে, সেটা কাটানোর জন্য। মাদার ওলফ অর্থাৎ মা নেকড়ে মানে শুয়েছিল, উইথ হার বিগ গ্রে নোজ অর্থাৎ তার বড় ধূসর নাক নিয়ে, ড্রপড অ্যাক্রস হার 4 টাম্বলিং স্কুয়েলিং কাবস, অর্থাৎ তার যে বাচ্চারা ছিল, এখানে হচ্ছে টাম্বলিং মানে হচ্ছে গড়াগড়ি, আর স্কুয়েলিং মানে হচ্ছে কথায় কথায় চিৎকার করে যারা, কাবস মানে হচ্ছে সন্তান বা শাবক, অর্থাৎ এই যে নেকড়েদের শাবক, এই কাবস বলতে তাদেরকেই বোঝানো হয়েছে। অর্থাৎ দেখো মাদার, এই ক্ষেত্রে একটুখানি বলি, তোমরা যারা ভিডিও দেখেছো বা পিকচারে দেখেছো যে নেকড়েরা তাদের বাচ্চাদেরকে কিভাবে ঘিরে শুয়ে থাকে, বা যদি আরও সহজভাবে তোমাদেরকে বলি, যে কোনো পশু তার বাচ্চা হলে বাচ্চাকে আঁকড়ে চারিদিকে জড়িয়ে ধরে কিভাবে শুয়ে থাকে, সেটা তোমরা পিকচারে বা ভিডিওতে দেখেছো। এখানে সেই কথাটাই বলা হয়েছে যে একজন মা নেকড়ে তার ভীষণ বড় ধূসর নাক নিয়ে চারিদিক থেকে জড়িয়ে তার গড়াগড়ি খাওয়া বা কথায় কথায় চিৎকার করা সন্তানদের নিয়ে জড়িয়ে শুয়ে আছে। দ্য মুন শোন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ হোয়ার দে অল লিভড। এখানে দেখো দ্য মুন বলতে চাঁদের কথা বলা হয়েছে, শোন মানে হচ্ছে জ্বলে উঠেছিল। ঠিক আছে, ইনটু দ্য মাউথ অর্থাৎ মুখে, অন দ্য কেভ অর্থাৎ গুহার মুখে, ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ অর্থাৎ গুহার মুখে, হোয়ার মানে যেখানে, দে অল লিভড অর্থাৎ তারা কোথায় বাস করতো না, একটা গুহায় বসবাস করতো সেই নেকড়েগুলি। সেই গুহার মুখের কি হয়েছিল তখন, চাঁদের আলো জ্বলে উঠেছিল। যেহেতু আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা 7টার সময় বাবা নেকড়ে জেগে উঠেছিল, অর্থাৎ রাত আরও বাড়ছে, ওই জন্য চাঁদের আলো সেই গুহার ভেতরে প্রবেশ করেছিল। বলে একটা আওয়াজ করেছে এখানে, কে না, সাইড ফাদার ওলফ, অর্থাৎ বাবা নেকড়েটা
ঘুম থেকে ওঠার পর আমরা যেমন আড়ামোড়া ভাঙি এবং আওয়াজ করি না টুকটাক একটু গাল দিয়ে, ঠিক তেমনি এখানে বাবা নেকড়েও একটা আওয়াজ করছে, মানে হচ্ছে একটু স্বস্তি পাওয়ার চেষ্টা করছে বা ঘুম থেকে নিজেকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। ইট ইজ টাইম টু হ্যান্ট এগেইন, অর্থাৎ এটা হলো সেই সময় আমাকে আবার শিকারে যেতে হবে। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল, অর্থাৎ সে যেতেই যাচ্ছিল নিচের দিকে বা হিল থেকে, অর্থাৎ পাহাড় থেকে সে নিচের দিকে যেতেই যাচ্ছিল, ঠিক সেই সময় সেই সময় আ লিটল শ্যাডো, অর্থাৎ একটা ছোট্ট ছায়া, উইথ আ বসি টেল মানে হচ্ছে গুল্ম লেজ, ক্রসড মানে হচ্ছে ক্রস করে গেল বা পাশ কাটিয়ে চলে গেল। দ্য থ্রি-শোল্ড মানে হচ্ছে প্রান্তিক বা সীমা, অ্যান্ড উইন্ড মানে হচ্ছে তোমার ওয়াইন্ড মানে হচ্ছে ঘ্যান ঘ্যান করা, অর্থাৎ যখনই তিনি ওপরের থেকে নিচের দিকে নামতে যাবেন শিকার ধরার জন্য বাবা নেকড়ে, তখন কি হলো, তার সামনে দিয়ে ছোট্ট একটা ছায়া যার একটা গুল্ম লেজ ছিল সেটা সীমা অতিক্রম করলো তার সামনে দিয়ে ঘ্যান ঘ্যান করতে করতে। ঠিক আছে, গুড লাক গোজ উইথ ইউ ও চিফ অফ ওলভস। এখন কেউ একজন বলছে তোমার সঙ্গে গুড লাক, অর্থাৎ ভাগ্য তোমার সঙ্গে থাকুক, ও চিফ অফ ওলভস অর্থাৎ নেকড়েদের প্রধান, অ্যান্ড ইয়োর নোবেল চিলড্রেন অর্থাৎ তোমার মহৎ বংশীয় যে সন্তানেরা, নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, তারা যেন কখনোই ভুলতে না পারে এই বিশ্বের ক্ষুধার্তদের। আশা করছি বুঝতে পেরেছো যেটা কেউ একজন বলেছে। এবার কে বলেছে সেটা এখানে লেখা আছে, দেখো, ইট ওয়াজ দ্য জ্যাকল টাবাকু, অর্থাৎ এটি কে ছিল না জ্যাকল মানে হচ্ছে খ্যাকশিয়াল, যার নাম ছিল তাবাকু। তো তাবাকুর গল্প এখানে শুরু হচ্ছে, আবার দেখা যাক কি বলেছে তারপর। দ্য উলভস অর্থাৎ নেকড়েরা অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের যে সমস্ত নেকড়েরা আছে তারা ডেসপাইজ মানে হচ্ছে ঘৃণা করে, তাবাকু মানে হচ্ছে ইন্ডিয়ান যে সমস্ত নেকড়ে আছে তারা তাবাকুকে মানে ওই যে খ্যাকশিয়াল যে আছে তাদেরকে একটু ঘৃণা করে। তার কারণ হচ্ছে এখানে বিকজ, দেখো কারণটা কি বলছে, হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ, অর্থাৎ সে সবসময় কি করে, তার দুষ্টুমি দিয়ে সবসময় ভরিয়ে রাখে, অ্যান্ড টেলিং টেলস এবং কি করে আজগুবি গল্প করে, অ্যান্ড ইটিং র্যাগস অ্যান্ড পিসেস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপস মানে হচ্ছে তোমার আবর্জনা। ঠিক আছে, তো রাবিশ হিপস যে সমস্ত ভিলেজার্সরা অর্থাৎ আবর্জনা, গ্রামের যে সমস্ত আবর্জনা যেখানে ফেলা থাকে সেখান থেকে সে কী করে খায়। র্যাগস মানে হচ্ছে বস্তা, পচা বস্তা এবং যে সমস্ত লেদার অর্থাৎ চামড়া জাতীয় কোনো একটা জিনিস যদি পড়ে থাকে সেখানে, সেগুলো সে খায়, অর্থাৎ নোংরা জাতীয় জিনিস সে খেয়ে থাকে। বাট দে আর অ্যাফ্রেইড অফ হিম টু, কিন্তু তারা বলতে এখানে নেকড়েদের কথা বলা হয়েছে, নেকড়েরা আবার তাকে ভয়ও পায় ভীষণ। কেন, কারণটা দেখি। বিকজ তাবাকু অর্থাৎ কারণ তাবাকু মোর দ্যান এনিওয়ান এলস ইন দ্য জঙ্গল ইজ অ্যাপ টু গো ম্যাড মানে হচ্ছে রাগে পাগল হতো বা রাগে পাগল হয়ে যাওয়ার টাইপের একটা। ঠিক আছে, অর্থাৎ কেন তাকে ভয় পেত তাবাকুকে, কারণ সেও ছিল এমন একজন যার রাগ উঠে গেলে সে জঙ্গলে কি করতো, তার মতন কাউকেই পাওয়া যেত না। রাগ উঠে গেলে সে এমন একটা পাগলের মতন কাজ করতো। কি করতো সেটা দেখো, অ্যান্ড দেন হি রানস থ্রু দ্য ফরেস্ট বিটিং এভরিথিং ইন হিজ ওয়ে, অর্থাৎ সে কী করতো, দৌড়াদৌড়ি করতো। থ্রো মানে হচ্ছে থেকে, মানে যে কোনো জায়গার থেকে সে দৌড়াদৌড়ি করতো এবং জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়াদৌড়ি করতো, এবং বিটিং মানে হচ্ছে কামড়াতো, এভরিথিং এবং সব কিছুকে, ইন হিজ ওয়ে তার সামনে যেই আসতো তাকেই সে কামড়াতো। ইভেন দ্য টাইগার রানস অ্যান্ড হাইডস ওয়েন তাবাকু গোজ ম্যাড, যখন তাবাকু রেগে যেত টাইগার অর্থাৎ বাঘ পর্যন্ত তার সামনে আসতো না, লুকিয়ে পড়তো বা দৌড়ে পালিয়ে যেত। এন্টার দেন অ্যান্ড লুক সেইড ফাদার উলফ স্টেফলি মানে হচ্ছে তোমার শক্তভাবে, খুব নরমভাবে না।
এখানে ফাদার উলফ অর্থাৎ বাবা নেকড়ে বুঝতে পেরেছে কেন তাবাকু ওখানে এসেছে, বুঝতে পেরেই বলেছে যে এন্টার মানে প্রবেশ করো তাহলে, অ্যান্ড লুক এবং খোঁজো বা দেখো, বাট দেয়ার ইজ নো ফুড হিয়ার, কিন্তু তুমি এখানে কোনো খাদ্য পাবে না। অর্থাৎ বাবা উলফ জেনে বুঝেই কথাটা বলেছে যে তুমি এখানে প্রবেশ করতে পারো, দেখতে পারো, এখানে কোনো খাবার নেই। ফর আ উলফ নো সেইড তাবাকু, তাবাকু বলল একজন নেকড়ের জন্য স্বাভাবিকভাবে না থাকতেই পারে, বাট ফর সো মিন আ পারসন অ্যাজ মাইসেলফ আ ড্রাই বোন ইজ আ গুড ফিস্ট। অর্থাৎ সে বলতে চাইছে যে আমাদের মতন মিন পার্সনদের জন্য বা আমাদের মতন এরকম ছোট প্রজাতির জন্য একটা শুকনো মানে হাড়ও আমাদের জন্য অনেকটা ভালো একটা খাদ্য। হু আর উই টু পিক অ্যান্ড চুজ, আমরা কে যে পছন্দ করব কোনো জিনিস, অর্থাৎ পছন্দ করে খাওয়ার মতন আমাদের সেই রকম আমরা নই, আমরা খুব নিচু প্রজাতির, এই কথা বোঝানোর জন্য সেটা বলেছে। হি স্কাটল্ড, স্কাটল্ড মানে হচ্ছে তোমার হন্তদন্ত হয়ে গেল, ঠিক আছে, স্কাটল্ড মানে হচ্ছে হন্তদন্ত হয়ে গেল, কি করলো, টু দ্য ব্যাক অফ দ্য কেভ, অর্থাৎ যে গুহাটা ছিল গুহার ব্যাকের দিকে অর্থাৎ পিছনের দিকে চলে গেল। হোয়ার হি ফাউন্ড, যেখানে সে দেখতে পেল, দ্য বোন অফ আ বাক, বাক মানে হচ্ছে একটা পুরুষ জাতীয় হরিণ, অর্থাৎ একটা পুরুষ জাতীয় হরিণের একটা বোন মানে হচ্ছে হাড়, উইথ সাম মিট, অর্থাৎ যাতে এখনও পর্যন্ত অল্প হলেও মাংস লেগেছিল, অন ইট, এতে, এখানে এতে বলতে ওই বাক্সের কথা বলা হয়েছে, বাক্সের বোনটার কথা বলা হয়েছে। হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড মেরিলি, সে তখন কি করলো, ক্র্যাকিং মানে হচ্ছে শব্দ করে চাবানো বা শব্দ করে যখন কেউ খায় তাকে বলা হয় ক্র্যাকিং, দ্য এন্ড মেরিলি, অর্থাৎ আনন্দ সহকারে সে চিবাতে চিবাতে খেয়ে নিল। অল থ্যাঙ্কস ফর দিস গুড মিল সি সেড, লিকিং হিজ লিপস, এখানে লিকিং বলতে ঝাড়তে ঝাড়তে বোঝানো হয়, কিন্তু এখানে ক্লিন বা পরিষ্কার করার কথা বলা হয়েছে। সে যেহেতু এক্ষুনি একটা মিল খেয়ে উঠেছে বা খাদ্য খেয়ে উঠেছে, অর্থাৎ নিজের ঠোঁটটাকে পরিষ্কার করতে করতে সে তখন বলল যে তোমাকে অনেক ধন্যবাদ এই ভালো খাদ্যটার জন্য। হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন, কি সুন্দর তোমার এই মহৎ বংশীয় ছেলেমেয়েরা। হাউ লার্জ আর দেয়ার আইজ, তাদের চোখগুলো কি সুন্দর, অ্যান্ড সো ইয়াং টু, এবং তারা খুব ছোটো। এখন দেখো, নাও তাবাকু নিউ অ্যাজ ওয়েল অ্যাজ, তাবাকু জানতো যে অ্যানিওয়ান এলস দ্যাট হে, যে কোনো ব্যক্তি, দ্যাট যে, দেয়ার ইজ নাথিং সো আনলাকি অ্যাজ টু কমপ্লিমেন্ট চিলড্রেন অন দেয়ার ফেসেস, অর্থাৎ কোনো মানুষকে যখন সরাসরি তার মুখের ওপরে তার বাচ্চাদের সম্পর্কে কোনো ভালো কিছু বলা হয় সেটা দুর্ভাগ্যজনক, এটা কিন্তু সে খুব ভালো করেই জানতো। যার কারণে এবার কী হলো দেখো, ইট প্লিজড হিম টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফোর্টেবল, যেটা সে চেয়েছিল সেটাই হলো এখানে, তার মিসচিভ ব্যবহার, অর্থাৎ সে কী করলো, নিজেকে খুব খুশি মনে করলো, কি দেখে না, বাবা নেকড়ে এবং মা নেকড়ে আস্তে আস্তে কী হলো, যেহেতু তাদের বাচ্চাদের ব্যাপারে প্রশংসা করা হয়েছে এবং প্রশংসা করাটা দুর্ভাগ্য হিসেবে মনে করে তারা, সেজন্য তারা একটুখানি আনকমফোর্টেবল মানে অস্বস্তিকর বোধ করতে লাগলো, যেহেতু তাদের সামনে বাচ্চাদের নামে এই কথাটা বলা হয়েছে, ভালো ভালো কথা বলছে বা প্রশংসা করছে। এটা আমাদের মনুষ্য জাতির ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, আমাদের মানুষেরাও দেখবে খেয়াল করে যে যখন কোনো বাচ্চার একটু বেশি ভালো ভালো কিছু বলা হয় সামনে, তখন দেখবে সেই বাচ্চার মা বাবা তারা দুজনেই কিন্তু একটু অস্বস্তিকর ফিল করে, কারণ বদনজর লেগে যাবে বা তারা অসুস্থ হয়ে পড়বে, এরকম এখনও মানা হয়, এখনও এই জেনারেশনে দাঁড়িয়েও কিন্তু মানা হয়, অর্থাৎ এই যে নেকড়ে তারাও কিন্তু এটা মানে, ওই জন্য তারা অস্বস্তিকর ফিল করেছিল। তাবাকু স্যাট স্টিল, অর্থাৎ তাবাকু কিন্তু এর পরেও বসেছিল। রিজয়েসিং, অর্থাৎ সে কী করছিল, আনন্দিত হচ্ছিল। ইন দ্য মিসচিফ দ্যাট, অর্থাৎ হি হ্যাড মেড, সে যেটা করেছিল, সেই যে দুষ্টুমি এটা করেছিল, সেটার থেকে আরও আনন্দ লাভ করার জন্য সে সেখানে বসেছিল, সেখান থেকে কিন্তু চলে যায়নি। অ্যান্ড দেন হি সেড স্পাইটফুলি মানে হচ্ছে নিষ্ঠুরতার সঙ্গে, সে তখন বলেছিল, শের খান,
দ্য বিগ ওয়ান হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ডস। এখানে শিফটেড মানে হচ্ছে স্থানান্তরিত করা, হান্টিং মানে হচ্ছে শিকার ধরা, গ্রাউন্ডস মানে হচ্ছে ক্ষেত্র। অর্থাৎ শের খান বলতে এখানে একটা বাঘের কথা বলা হয়েছে। আমরা সবাই জানি জঙ্গলের বাদশা হচ্ছে একজন টাইগার অর্থাৎ বাঘ, তাকে নাম দেওয়া হয় শের খান। এখানে নাম দেওয়া হয়েছে শের খান। দ্য বিগ ওয়ান অর্থাৎ শের খান একজন বড় ব্যক্তি, হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ডস অর্থাৎ শের খান কী করেছে না তার জায়গা পরিবর্তন করেছে, শিকার ধরার যে ক্ষেত্র সেই ক্ষেত্রটা সে পরিবর্তন করেছে। হি উইল হান্ট অ্যামং দিস হিলস ফর নেক্সট মুন অর্থাৎ এই যে চন্দ্রটা দেখা যাচ্ছে বা চাঁদটা দেখা যাচ্ছে এর পরবর্তী চাঁদ পর্যন্ত সে কী করবে, এই যে হিলটা এসে দাঁড়িয়ে আছে অর্থাৎ সিওনি পাহাড়, সেই পাহাড়ে সে শিকার ধরবে। সো হি হ্যাজ টোল্ড মি, এই কথাটা সে আমাকে বলেছিল। এখানে সে বলতে সেই বাঘের কথা বলা হয়েছে এবং কাকে বলেছে না সেই তাবাকুকে বলেছে কথাটা। এই কথাটা সে তখন উলফকে বলে দিয়েছে অর্থাৎ নেকড়েকে জানিয়েছে। শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার দ্য ওয়েইনগঙ্গা রিভার 20 মাইলস অ্যাওয়ে অর্থাৎ 20 মাইল দূরে শের খান বলে একজন টাইগার বা বাঘ ছিল যে বসবাস করতো ওয়েনগঙ্গা নদীর তীরে। ঠিক আছে, হি হ্যাজ নো রাইট ফাদার বিগ্যান অ্যাংরি। এবার বাবা নেকড়ে খুব রেগে গেল। স্বাভাবিকভাবেই সে যেখানে থাকে সেখানে যদি বাঘ আসে এসে যদি শিকার ধরে তাহলে তারও শিকার ধরার সমস্যা হয়ে যাবে। সেজন্য সে খুব রেগে গেল এবং বলল তার কোনো অধিকার নেই। এখানে হ্যাজ নো রাইট মানে অধিকার, এই রাইট মানে হচ্ছে সত্যি বা সত্য ঘটনা এরকম ধরনের নয়, এখানে রাইট মানে হচ্ছে অধিকার, অর্থাৎ তার এখানে কোনো অধিকার নেই। বাই দ্য ল অফ দ্য জঙ্গল অর্থাৎ প্রত্যেকটা জঙ্গলের একটা আইন কানুন থাকে, এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রেও একটা আইন কানুন রাখা আছে যে হি হ্যাজ নো রাইট, তার কোনো অধিকার নেই টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স। এখানে কোয়ার্টার্স বলতে তার থাকার জায়গা অর্থাৎ সেই বাঘের থাকার জায়গা উইদাউট ডিউ ওয়ার্নিং অর্থাৎ সে যদি ওয়ার্নিং না দেয় তাহলে তার থাকার জায়গা পরিবর্তন করা তার জন্য ঠিক নয়, এটা কোনো আইনত নয়। হি উইল ফ্রাইটেন অল গেম, এখানে গেম বলতে শিকার বা হান্ট মানে যাদেরকে শিকার করে বাঘ তাদের কথা বলা হয়েছে। উইদিন 10 মাইলস অর্থাৎ সে কি করবে না সে ভয় পাইয়ে দেবে তার শিকারীদের 10 মাইলসের মধ্যে যারা থাকবে। অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর 2 দিস ডেজ অর্থাৎ এই যে 15টা দিন এই যে চাঁদের কথা বলা হয়েছে পরবর্তী চাঁদ দেখা পর্যন্ত বা পরবর্তী চাঁদ পর্যন্ত, এই 15টা দিন তারও তো নিজেরও খেতে লাগবে বা তাদের বাচ্চারা রয়েছে তার স্ত্রী রয়েছে, তো সেই ক্ষেত্রে সে বলতে চাইছে যে আমারও তো দুটো শিকার লাগবে বা আমারও দুটো মারতে হবে আমার নিজেদের বাঁচার জন্য। দিস ডেজ অর্থাৎ এই দিনগুলো। তারপরে দেখো তাবাকু কুইকলি সেড তাবাকু কুইকলি আই গো। এখন যেহেতু দেখছে যে বাবা নেকড়ে রেগে যাচ্ছে সেজন্য সে কী করলো এবার তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করছে, ওই জন্য কী বলছে আই গো আমি যাই, আর তাড়াতাড়ি করে বলে তারপর কী বলছে দেখো ইউ ক্যান হিয়ার শের খান বিলো ইন দ্য থিকেটস অর্থাৎ থিকেটস মানে হচ্ছে বলতে পারো ছোট একটা ঝোপঝাড় টাইপের কিছু একটা বোঝাতে থিকেটস ব্যবহার করা হয়। এখানে বলছে তুমি শুনতে পাবে শের খান নিচে আছে ঝোপঝাড়ের মধ্যে। ফাদার উলফ লিসেন, ফাদার উলফ তখন শোনার চেষ্টা করেছিল। অ্যান্ড বিলো ইন দ্য ভ্যালি অর্থাৎ সেই উপত্যকার নিচে দ্যাট যেখানে র্যান ডাউন টু দ্য রিভার অর্থাৎ সেই নদীটা বয়ে যাচ্ছিল, হি হেয়ার্ড সে শুনতে পেয়েছিল দ্য ড্রাই অ্যাংরি স্নারলি হোয়াইন অফ আ টাইগার অর্থাৎ সে শুনতে পেয়েছিল একটা শুকনো রাগী এবং স্নারলি মানে হচ্ছে ঘ্যানঘ্যানে আওয়াজ অফ আ টাইগার অর্থাৎ একটা বাঘের শুকনো রাগী এবং ঘ্যানঘ্যানে একটা আওয়াজ শুনতে পেয়েছিল। দ্য ফাদার উলফ, তখন বাবা নেকড়েটা বলল বোকা, to begin a night's work with that noise, does he think that our bucks are like his fat Wainganga bullocks? সে একটু এখানে তিরস্কার করে তখন সেই বাঘটিকে উদ্দেশ্য করে বলছে যে রাতের কাজ অর্থাৎ রাতের কাজ বলতে এখানে শিকারের কথা বলা হয়েছে, শিকার করার কথা, যে একটা রাতের কাজ শুরু করার আগে এইরকম আওয়াজ করছে, সে কি মনে করে যে সে যেরকম ওয়েনগঙ্গা যে মহিষগুলোকে ধরতো এখানকার পুরুষ জাতীয় হরিণরাও কি সেই রকম নাকি?
অর্থাৎ এই যে ফ্যাট উইনগঙ্গা বুলক্স বলতে সে যেখানে বসবাস করতো বাঘটা, সেখানে মোটা বুলক্স অর্থাৎ মোটা মহিষ পাওয়া যেত। তারা যেমন ধরতে সহজ, তেমন তো আর হরিণদের ধরতে অতটা সহজ নয়। সেই কথাটা এখানে সে তিরস্কারের সঙ্গে বলেছে, যে সে কি মনে করে যে এখানে সে সেই মোটা মহিষদের মতন করে ওয়েনগঙ্গার যেমন করে ধরতো, তেমন করে এখানেও সে পুরুষ জাতীয় হরিণদেরকে ধরে ফেলবে এরকম আওয়াজ করতে করতে? এটা কি এতই সোজা? হুশ, ইট ইজ নেদার ব্লক নর বাঘ, হি হান্টস টু নাইট। এখন সেইড মাদার উলফ, দেখো মাদার অর্থাৎ মা নেকড়ে তখন বলল অর্থাৎ চুপ করো। এটা না বুলক অর্থাৎ না মহিষ আর না কোনো পুরুষ হরিণ, সে আজ শিকার করছে। তারপরে দেখো বলছে ইট ইজ আ ম্যান, এটা একটা মানুষ। ম্যান, সেইড ফাদার উলফ শোয়িং অল হিজ হোয়াইট টিথ। এখন অবাক হয়ে গেছে একটু বাবা নেকড়ে, যে কি বলতে চাইছো, একটা মানুষ, তার সমস্ত দাঁত বেরিয়ে গেছে, যেহেতু সে হা হয়ে গেছে কথাটা শুনে, যে এমন হতে পারে যে একটা মানুষ শিকার করছে বলে সে তার পুরো দাঁত বার করে দিয়েছে। ফা, যাও, এমন হতেই পারে না, এরকম কথা বোঝাতে এখানে ফা শব্দটা ব্যবহার করা হয়েছে। আর দেয়ার নট এনাফ বিটলেস অ্যান্ড ফ্রগস ইন দ্য ট্যাঙ্কস, মানে হচ্ছে এখানে বোঝাতে চাইছে যে কোনো কীটপতঙ্গ বা ব্যাংক এসে পায়নি ট্যাঙ্কের মধ্যে, দ্যাট যার কারণে হি মাস্ট ইট ম্যান, তাকে মানুষ এখন খেতে হবে। অ্যান্ড অন আওয়ার গ্রাউন্ড টু, তাও আবার আমাদের ক্ষেত্রের ভিতরে এসে, অর্থাৎ এখানে তো মানুষ ধরার সম্ভবত নিষেধাজ্ঞা আছে, বা মানুষ ওখানে থাকে না বা ওখানে আসার কথা নয়, সেই অর্থেই কিন্তু এই কথাটা বলা হয়েছে, যে আমাদের গ্রাউন্ডের ভেতরে বা আমাদের ক্ষেত্রের ভেতরে এসে একটা মানুষ খেতে হবে তাকে, এরকম দিন দেখতে হচ্ছে। চলো এবার অ্যাক্টিভিটি দিকে এগিয়ে যাই। অ্যাক্টিভিটি এই পেজেই আছে 1। অ্যাক্টিভিটি 1-এ দেখো বলছে কারেক্ট আনসারকে টিক করতে। এখানে দেখো প্রথমে লেখা আছে ফাদার উলফ woke up at 7 o'clock. Tabaku was the name of a jackal. On that night, the tiger had hunted a man. তারপরে দেখো অ্যাক্টিভিটি 2টা আছে, ট্রু অ্যান্ড ফলস লিখতে বলেছে। এখানে প্রথমটা দেখো ফাদার উলফ woke up early in the morning, এটা ফলস হবে, কেননা দিনের বেলা তারা শিকার করতে পারে না বলে দিনের বেলা রেস্ট নেয়, ওই জন্য এটা হবে ফলস। ইন্ডিয়ান উলফস ডু নট লাইক জ্যাকলস ফর দেয়ার মিসচিভিয়াস নেচার, অর্থাৎ তাদের দুষ্টু ব্যবহারের জন্য, জ্যাকালদের অর্থাৎ খ্যাকশিয়ালদের দুষ্টু ব্যবহারের জন্য ভারতীয় নেকড়েরা তাদেরকে পছন্দ করে না, এটা ট্রু। তাবাকু ডিড নট ফাইন্ড অ্যানি ফুড অ্যাট দ্য উলফস ডেন, এটা মিথ্যা। তাবাকু খুঁজে পেয়েছিল একটা পুরুষ জাতীয় হরিণের একটা হাড়, যাতে মাংস লেগেছিল, অর্থাৎ এটা পুরোপুরি ফলস লিখে দিয়েছি। দ্য উলফ ফ্যামিলি ওয়াজ নট অ্যাট অল প্লিজ টু হিয়ার দ্য কমপ্লিমেন্টস, অর্থাৎ ওই যে তাবাকু যে কমপ্লিমেন্টগুলো করেছিল, যে তার বাচ্চার চোখগুলো খুব সুন্দর, বাচ্চাগুলো খুব ছোট, বা বাচ্চাগুলো মহৎ বংশীয়, এই কথাগুলো তার ফ্যামিলির মানুষ অর্থাৎ বাবা নেকড়ে এবং মা নেকড়ে পছন্দ করেনি, এটা ট্রু। তারপর দেখো ইটা বলছে শের খান লিভড ইন আ ফরেস্ট এরিয়া 20 miles অ্যাওয়ে ফ্রম দ্য উলফস, এটা ট্রু। এটা টেক্সটেই আছে, আমরা এক্ষুনি পড়েছি, এটা ট্রু হবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 3-তে বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স বাই রেফারিং টু দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে নিয়ে আনসার করতে বলছে। প্রথমটা বলছে হাউ ডিড ফাদার উলফ কাম আউট অফ স্লিপিনেস থেকে ফাদার উলফ কী করে বাইরে বেরিয়ে এসেছিল। চলো আমরা অ্যাক্টিভিটি এই ইউনিট 1-এ প্রথমেই দেখে নিই। এখানে দেখো হি স্ক্র্যাচেস হিমসেলফ থেকে শুরু করে লেখা শুরু করে তোমরা টিপস পর্যন্ত লিখবে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার, ঠিক আছে? চলো তাহলে তারপরে আবার দেখা যাক প্রশ্নটা। তারপরের প্রশ্নটা আছে হোয়াই আর দ্য অ্যানিমালস স্কেয়ার্ড অফ দ্য জ্যাকাল, অর্থাৎ জ্যাকালকে সমস্ত পশু বা প্রাণীরা কেন ভয় পেত। দেখো এখানে লেখা রয়েছে
দে আর অ্যাফ্রেড অফ হিম টু, এখানে বিকজ দিয়ে বাক্যটা শুরু করবে, যেহেতু ওয়াই দিয়ে প্রশ্ন করা আছে। বিকজ দ্য তাবাকু মোর দ্যান এনিওয়ান এলস ইন দ্য জঙ্গল ইজ অ্যাপ্ট টু গো ম্যাড অ্যান্ড দেন হি রানস থ্রু দ্য জঙ্গল এই ফরেস্ট বিটিং এভরিথিং ইন হিজ ওয়ে। এই পর্যন্তও লিখতে পারো, আর যদি তোমরা চাও তো পুরোটা এই পর্যন্তও লিখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় তোমরা এইটুখানি লিখবে, এইটুখানি লিখলেই তোমাদের প্রশ্নটা যথাযথভাবে উত্তর চলে আসছে। অ্যাক্টিভিটি 3-এর সিটা দেখো, বলছে হোয়াট ওয়াজ দ্য ল অফ দ্য জঙ্গল, অর্থাৎ জঙ্গলের লটা কী ছিল বা জঙ্গলের আইনটা কী ছিল। চলো আমরা জঙ্গলের আইনটা একটুখানি দেখে নিই। বলছে বাই দ্য ল অফ দ্য জঙ্গল, তোমরা এখান থেকে শুরু করতে পারো। দ্য ল অফ দ্য জঙ্গল বলে হি ওয়াজ নো রাইট, এখানে হিয়ের জায়গাটা কেটে দিয়ে টাইগার লিখবে, বা শের খাও লিখতে পারো। টাইগার শের খা, SHERKHAN, শের খা হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইদাউট ডিউ ওয়ার্নিং। এই পর্যন্ত লিখলেই তোমাদের উত্তর কিন্তু হয়ে যাচ্ছে। এবার চলো পরের প্রশ্নটা কী বলেছে আরেকবার দেখে নিই একটুখানি। পরের প্রশ্নটা বলেছে হোয়াই ওয়াজ ফাদার ওলফ অ্যাংরি অন হিয়ারিং দ্য লাউড রোর অফ দ্য টাইগার। এবার দেখো তোমরা লিখতে পারো এখানে এই প্রশ্নটার উত্তরটা লিখবে বিকজ দিয়ে, বিকজের বিটা ক্যাপিটাল লেটার হবে। বিকজ হি থট দ্যাট, সে ভেবেছিল যে দ্য টাইগার ফ্রাইটেন্ড অল গেম উইথ ইন 10 miles উইথ হিজ লাউড রোরিং, অর্থাৎ তার যে গলার আওয়াজ বা তার যে গর্জন, তার গর্জন শুনে 10 মাইল পর্যন্ত তার সমস্ত শিকাররা ভয় পেয়ে যাবে। গেম মানে হচ্ছে এখানে শিকার, আগেই বলেছিলাম। ওকে বাই, ইউনিট 2 আমি পরবর্তীটা নিয়ে আসছি।